ববির বাক ফিরলেন বীরভূমে। হ্যাঁ, আর এখানে অনেকেই অর্থাৎ বিরোধীরা সমালোচনা করছেন যে এরাই তো তৃণমূলের গর্ব। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো এভাবে বলেছিলেন যে বীরভূমের কেষ্টকে লোকে মনে রাখবেন, মন থেকে দূর করতে পারবেন না। দীর্ঘ 18 মাস তিহাড় জেলে কাটানোর পর মঙ্গলবার বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। চুরির দায়ে জেলে তৃণমূলের গর্ব, থ্রেড সিন্ডিকেট, খোঁচা দিয়েছেন বিরোধীরা। কেউ কেউ দেখা পেলেও দুয়ার থেকেই ফিরতে হলো মন্ত্রী চন্দ্রনাথ, বিধায়ক বিকাশ, এমনকি সাংসদ অসিত মালকেও। আর অন্যদিকে যে বিষয়ের দিকে নজর রাখবো, আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি নেওয়ার অভিযোগে একেবারে রণক্ষেত্র ইসলামপুর। মাল পুরসভার 120 কোটি টাকা দুর্নীতি আর বিতর্কের মুখে চেয়ারম্যানকে সাসপেন্ড করে সরিয়ে দিল তৃণমূল। এখানে বর্ষায় বন্যা হয় না, ডিবিসির ছাড়া জলে হয়। বীরভূমে ফের মুখ্যমন্ত্রী নিশানায় ডিবিসি। ময়না তদন্তের জন্য কেন এত তাড়াহুড়ো? নেপথ্যে কার চাপ? মুখ খুললেন ময়না তদন্তকারী চিকিৎসকের উল্লেখ করা কাকা। কি বললেন? ফিরেই কেন বিধায়কের বাড়িতে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে শুরুতেই রাখবো আজকের বিষয়। প্রায় 2 বছর পর জামিন, জেল থেকে ডেরায় ফিরলেন অনুব্রত মণ্ডল। পুজোর আগে মেয়েকে নিয়ে ঘরে ফিরলেন কেষ্ট। দুয়ারে চন্দ্রনাথ, বিকাশের নো এন্ট্রি, এমনকি ফিরতে হলো অসিত মালকেও। আবাসিক কাটমানি, ইসলামপুরের তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে রীতিমতো তাড়া দিলেন গ্রামবাসীরা, লাঠি নিয়ে তাড়া করলেন। মাল পুরসভায় 120 কোটির দুর্নীতি, হাইকোর্টে মামলা হতেই চেয়ারম্যানকে সাসপেন্ড করলো তৃণমূল। কিন্তু কবে দূর হবে? প্রশ্নটা এখানেই উঠছে। সিজিও থেকে বাড়ি ফিরতেই নির্মল ঘোষ অর্থাৎ বিধায়কের কাছে ময়না তদন্তে বিতর্কে নাম জড়ানো প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। কিন্তু শুরুতেই 18 মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল। সকাল 9টার কিছু পরে বোলপুরে নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত। দেখুন। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের ঘুষকরায় রয়েছে অনুব্রত মণ্ডল, এখানে রয়েছেন এবং তিনি বসে রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান উঠছে অনুব্রত মণ্ডলের এবং অনুব্রত মণ্ডল কিন্তু বসে রয়েছেন। 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে, শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক। দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। তৃণমূলের কর্মীরা রাস্তার পাশে পাশে জড়ো হয়ে রয়েছেন, তারা ফুল ছুঁড়ছেন। অনুব্রত মণ্ডল তিনি প্রবেশ করছেন, তার বাড়ির সামনে চলে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়। এরপরে হবে চরম চরম করে ঢাক বাজবে আর নকুলদানা বাতাসা খাওয়ানো হবে। নকুলদানা বিলি হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘরের সামনে। অনুব্রত মণ্ডল ফিরে আসাতে সারা বীরভূম জেলার আপামর তৃণমূলের কর্মী এবং নেতারা তারা আনন্দিত, উৎফুল্লিত। বীরভূমের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল এবং তার যে এখানে তিনি বসেন ঠিক সেই জায়গা থেকে তিনি বসেন এবং বীরভূমের কোর কমিটির এক সদস্য সেখানে ছিলেন শুধুমাত্র, আর কিন্তু কেউ সেভাবে তার সঙ্গে দেখা করতে পারেনি। একের পর এক ভোট আর অনুব্রত মণ্ডলের মুখে শোনা গিয়েছে সেই সব সংলাপ, যে সংলাপ আজকে কর্মী সমর্থকদের মুখে শোনা গেল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে, কেন জেল থেকে ঘরে কেষ্ট ফিরতেই মন্ত্রী সাংসদ থেকে 4 বিধায়কের নো এন্ট্রি? কেন ফিরতে হলো তাদের? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, অনেকের সঙ্গে দেখা করলেন, বোলপুরে পুরপ্রধানের সঙ্গে দেখা করলেন, নলহাটির বিধায়কের সঙ্গে দেখা করলেন, কিন্তু মন্ত্রী সাংসদ 4 বিধায়ক তারা দেখা পেলেন না অনুব্রত মণ্ডলের। শুধু হাত নেড়ে ইশারা করলেন, কি বোঝাতে চাইলেন তিনি? দেখো, একদম নির্দিষ্ট হাতে গোনা কয়েকজনের সঙ্গে তিনি ভেতরে বসেছিলেন। বাইরেতে তিনি যখন আসছিলেন NH2B দিয়ে, অর্থাৎ বোলপুর বাইপাস ধরে তিনি যখন বোলপুরে ঢুকছিলেন, তখন কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিল। তাদের কাঁচ নামিয়ে তাদের সঙ্গে প্রণাম করা, তাদের সঙ্গে হাত নাড়া, এগুলো তিনি করেছেন। কিন্তু বাড়িতে ঢোকার পর তার এই যে দরজা রয়েছে, এখানে যে একটা গ্রিল রয়েছে, সেটা বন্ধ করে দেওয়া হয়। তিনি ভেতরে ছিলেন, একজন কোর কমিটির সদস্য, তার কন্যা, এরকম 2-1 জন ছিলেন। আর বাদবাকিরা সবাই কিন্তু বাইরে ছিল এবং
চন্দ্রনাথ সিংহ এবং বিধায়ক তাদেরকেও কিন্তু বাইরেই তারা ছিলেন, তাদেরকে পরে আসতে বলা হয়। এমনকি পরের দিকে অর্থাৎ বিকেলবেলার দিকেও আসেন কয়েকজন বিধায়ক, নলহাটির বিধায়ক ছিলেন, এছাড়া হচ্ছে সাংসদ অসিত মাল ছিলেন, এছাড়া যেরকমটা জানা যাচ্ছে আরও দু একজন বিধায়ক এসেছিলেন, কিন্তু তারাও ঠিক এই যে ঘরটি রয়েছে এই ঘরে তারা বসেছিলেন। তারপর তাদেরকে ডাকা হয় এবং ডেকে জানিয়ে দেওয়া হয় বা বার্তা দেওয়া হয় যে অনুব্রত মণ্ডল আজকে তিনি অসুস্থ রয়েছেন, ক্লান্ত, তিনি ওপরে রয়েছেন বাড়ির এবং তিনি নিচে আজকে নামবেন না, ফলে কেউ দেখা তার পাবেন না। এবং সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল দুপুর বেলায় তিনি নিচে নামবেন এবং তারপরে হচ্ছে অন্যান্যদের সঙ্গে দেখা হবে। এবং এই বার্তা পাওয়ার পরেই স্বাভাবিকভাবে যারা আসছিলেন দেখা করতে, তুমি দেখো যে এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। তার কারণ এ ব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তিনি যাবতীয় যা কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করবেন সেটা হচ্ছে দুপুরবেলার দিকে দেখা করবেন। এবং এই বার্তা পাওয়ার পরেই যেটা দেখা যাচ্ছে আপাতত এখানে ফাঁকা রয়েছে। একমাত্র নলহাটির যিনি বিধায়ক রয়েছেন তিনি রয়েছেন, এখন তিনিও সাক্ষাৎ পাবেন কিনা সেটা সময় বলবে। ধন্যবাদ তোমায় অর্ণব। আমি মণিশঙ্করদার কাছে প্রথমেই আসব যে এতজনের সঙ্গে তিনি দেখা করলেন কিন্তু বাকিদের বললেন, যেটা অসিত মালও বলেছেন যে কাল দুপুর 12টায় দেখা করবেন, কিন্তু কেন? কি এড়ানোর চেষ্টা? কেন এড়ানোর চেষ্টা? কোথাও অনেকেই বলছেন যে সেই প্রভাবশালী তত্ত্ব, যে প্রভাবশালী তত্ত্ব হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বারবার উঠে এসেছিল শুনানির সময়। না, আপনারা তো প্রভাবশালী তত্ত্বটা দেখছেন, আমি একজন আইনজীবী হিসেবে আমরা দেখেছি আমরা না, অনেকেই প্রশ্ন তুলছেন, আদালত প্রভাবশালী তত্ত্বটা আদালত তুলেছিল, আদালতে উঠেছিল। পৃথিবীর অনেক কটা দেশ আছে যেখানে কি হয় না, কোনো কারোর বিরুদ্ধে কোনো একটা অ্যালিগেশন এলে না প্রথমে একটা ইনভেস্টিগেশন করে তারপরে অ্যারেস্টটা করে। মানে আজকে অনুব্রত জামিন পাওয়ার পরে দেখুন যখন ওকে অ্যারেস্ট করছিল এই লোকগুলোই চোর চোর করে স্লোগান দিচ্ছিল, আবার আজকে তারা ফুল ছুটছে। মানে একটা আমরা নিজেরাই ফেল টু আন্ডারস্ট্যান্ড, মানে আপনারা তাহলে তাদেরকে বুঝতে পেরেছেন? না আমি বলছি তাহলে সিবিআই কি তাহলে সিবিআই না, আমি বলছি আমি ওটা বলছি না, আমি যেটা বলতে চাইছি কনক্লুশন করতে দিন। মানে আমি বলছি লোকটা দোষ করেছিল নাকি সিবিআই এর ফেলিওর হয়েছে নাকি তার পানিশমেন্টটা পুরোপুরি হয়ে গেল, কোনটা হলো কেউ বুঝতে পারছে না। যদি মনে হয় একটা লোককে তার তদন্তের স্বার্থে জেলে রাখবে তাহলে তাকে 2 বছর 2.5 বছর রাখার দরকার ছিল না। আমি জানি 2 বছর 2.5 বছর 5 বছর 10 বছর পর্যন্ত জেলে থাকে, প্রথম থেকেই বেরোয় না। কখন বেরোয় না? যদি মনে হয় তার কাস্টডি ট্রায়াল হচ্ছে, তার ট্রায়াল শুরু হলো না, সেই লোকটাকে 2 বছর 2.5 বছর কেন রাখা হলো? আর যদি রাখাই হলো তাহলে তার কাস্টডি ট্রায়াল কেন করা হলো না? এইগুলোর জবাবটা কে দেবে? ফলে মানুষ এখন বুঝতে পারছে যে যে ইনভেস্টিগেশনগুলো করা হয় সেগুলো প্রত্যেকটা হাস্যকর। আজকে প্রত্যেকজন বেরিয়ে গেছে, আজকে ডেডিকেটেড তো বলবোই অনুব্রতকে যে তিনি তৃণমূলের একটা অনুগত সৈনিক, এই সাহসটা রাখে কার সঙ্গে দেখা করবেন কার সঙ্গে দেখা করবেন না, এবং আজ পর্যন্ত তার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন তিনি দলের প্রতি যে আনুগত্য সেটা একবার প্রমাণ হলো। আর অন্যদিকে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেইটার দিকে মানুষ অনেকটা খানি এখন আঙুল তুলতে শুরু করবে যে একটা লোককে শুধু শুধু রাখার কি প্রয়োজন হয়, আর যদি সে দোষী করে থাকে তাহলে তার বিচারটা কেন এতদিন ছিল, কেন করা হলো? একদম এই জায়গাতেই আমি তরুণ জ্যোতির কাছে আসবো যে স্পষ্ট এটা বলা হয়েছিল যখন দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে মানে আদালতের যে ছাড়া পেলেন যখন অনুব্রত মণ্ডল, তখন একেবারে বলা হয়েছিল কোনো প্রামাণ্য নথি পাওয়া যায়নি। প্রামাণ্য নথি দিতে পারলো না সিবিআই ইডিআই, মানে যেখানে এত ভুড়ি ভুড়ি অভিযোগ উঠলো শুনানির সময় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, এমনকি এনামুল হকের বিরুদ্ধেও। না, অর্ডারটা দেখেছি আমি, তার আগে চার্জশিটের মানে পোর্শন দেখার সৌভাগ্য হয়েছিল, বিশেষ করে ফরওয়ার্ডিং রিপোর্ট দেখার সৌভাগ্য হয়েছিল। তোমার এই কথাটা কোন সূত্র থেকে এসছে আমি জানি না, প্র্যাকটিক্যালি সামথিং এলস। প্র্যাকটিক্যাল হচ্ছে চার্জশিট সাবমিট হয়েছে, প্র্যাকটিক্যাল হয়েছে অনুব্রতর বেশ কিছু প্রপার্টি অ্যাটাচ হয়েছে, প্র্যাকটিক্যালি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে একটা মাগুর মাছওয়ালার কোটিপতি হয়ে যাওয়ার রাস্তা তৃণমূলের মাধ্যমে। দেখো অনেকগুলো কথা আমার দাদা বলছিলেন, খুব কিউট লাগছে শুনছিলাম। সামনের বছর ফেব্রুয়ারিতে ওনার সাথে যদি পরিচয় থাকে ওনাকে আমার কাউকে একটা টেডি হিসাবে আমি গিফট করে দেবো। এত কিউট টেডির পর উনিই আছেন। কেন বলছি, এই বিচার ব্যবস্থা এত কিছু উনি বলছেন। আরে অনুব্রত অ্যাকুইটাল পায়নি রে বাবা, অনুব্রত বেল পেয়েছে। বেল অ্যান্ড অ্যাকুইটাল ইজ নট সেম থিং। আমি মনে করাই, আমাদের মেমোরি তো খুব উইক। ফোর্ডো স্ক্যাম, সে বিখ্যাত ফোর্ডো স্ক্যাম, ফোর্ডো স্ক্যামে লালু প্রসাদ 60 দিনের মাথায় বেল পেয়েছিল, তারপর আলটিমেটলি কনভিকশন হয়। জয়ললিতা, শি গট বেল, আলটিমেটলি তার কনভিকশন হয়। আজকে সারাদিন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমি লেখা দেখছি বাঘ ফিরে এসছে, বাঘ ফিরে এসছে। আমার তো দেখে বেশ ভালো লাগলো যে আমার না, আমাকে একটু তোমাকে একটু বিরত করিয়ে একটু মনে করিয়ে দিই
জীবনকৃষ্ণ সাহা তিনি বেল পেয়েছেন, মানিক ভট্টাচার্য তিনি বেল পেয়েছেন, এনামুল হক বেল পেয়েছেন, সুকন্যা মণ্ডল বেল পেয়েছেন, অনুব্রত মণ্ডল বেল পেয়েছেন। আর তুমি বলছিলে না লালু প্রসাদ যাদবের কথা? না না, একটু বলবো, একটু বলে নি, তারপর তুমি আবার বলবে। অরবিন্দ কেজরিওয়াল মামলায় উজ্জ্বল ভুইয়া মাননীয় বিচারপতি তিনি কি মন্তব্য করেছিলেন নিশ্চয়ই তোমার মনে আছে, যে সিবিআই খাঁচাবন্দি তোতা, এই ধারণাটা এবার বদলাতে হবে। আর তুমি সোর্সের কথা বলছিলে না, তুমি তো রায়ের কপিটা দেখেছো বললে, রায়ের কপিতে পরিষ্কার উল্লেখ রয়েছে ইডির মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয়েছে সে জায়গায় যে গরু পাচারের সিন্ডিকেটের মাধ্যমে যে তার অ্যাকাউন্টে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে এবং সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে যে সরাসরি টাকা ঢুকেছে তেমন কোনো নথি পাওয়া যায়নি। আমি আবার বলছি, চার্জশিট সাবমিট হয়েছে, এবার ঢুকেছে কি ঢোকেনি দ্যাট সাবজেক্ট ম্যাটার অফ ট্রায়াল। ট্রায়ালে পুরোটাই সামনে আসবে। কিন্তু আজকে সারাদিন এভাবে মানে বাঘ এসছে বলে দেখলাম, তাহলে একটা জিনিস মনে করে দিই, এই বাঘ না, বাঘের একটা বিশেষ জায়গায় প্রবলেম ছিল, সেটা মনে হয় বাদ গেছে। বাঘ বাঘিনী হয়ে ফিরেছে, বাঘ খাঁচাতেই থাকবে, আইনের খাঁচায় থাকবে। এবং বাঙালি 100 বছর, ছবি দেখে আমি আসছি 100 বছর আগে বাঙালির বাঘ ছিল আশুতোষ মুখার্জি। আজকে যাকে বাঘ বাঘ বলছে, বাঙালি গর্ব করার কিছু নেই। গরুচোর বাঘ হয় না কোনোদিন। আবার বীরভূমের ছবি তৃণমূলের কর্মীদের ছবি, সাধারণ মানুষ যারা আগে গরুচোর সেদিনকে বলেছিল, আজকেও তাকে গরুচোরটাই বলে। তো যদি রাজনীতির ময়দান দেখো, যদি ভোটের সমীকরণ দেখো, সেখানে কিন্তু আচরণ করতে পারেনি বিজেপি। এক একটা ভোট যখন এসেছে অনুব্রত মণ্ডলের মুখে সেই সব সংলাপের জন্ম হয়েছে, গুড় বাতাসা, চড়াম চড়াম, নকুল দানা, জল বাতাসা। আজকে কি কার্যত সেই ছবিটাই দেখা গেল না অনুব্রত মণ্ডল যখন নিজের গড়ে ফিরলেন? আমি সৌম্যদার কাছে আসবো। সৌম্যদা, তখন আপনারা বলেছেন ভোটের আগে বা ভোটের পরে যে হিংসার একটা প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন অনুব্রত মণ্ডল এই সমস্ত সংলাপের মধ্য দিয়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সে 21শে জুলাইয়ের সমাবেশ হোক আর বিভিন্ন জায়গা থেকে যখন বলেছেন বারবার করে অনুব্রত মণ্ডল সহ একাধিক যারা জেলবন্দি ছিলেন তাদের পাশে দাঁড়িয়ে, তখন আপনারা বলেছেন যে কোথায় মন্ত্রী আগে থেকে, মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি কেন আগে থেকে বলে দিচ্ছেন, তিনি কিভাবে পাশে দাঁড়াচ্ছেন? অনুব্রত মণ্ডল তো ছাড়া পেয়ে গেলেন। দেখুন, বীরশ্রেষ্ঠ বাংলার বাঘ চলে এসছেন, এখন মাননীয় মুখ্যমন্ত্রী বীরশ্রেষ্ঠ বাংলার বাঘ চলে এসছেন। বাংলার মুখ্যমন্ত্রী এখন বুস্টাপ করছেন, তৃণমূল বুস্টাপ টুস্টাপ করছেন। অভিমান করো না। আসলে দেখুন, অভিমান করাটা খুব স্বাভাবিক। মানে 75-25-এর মধ্যে 25 যদি 2 বছর যায়, বাকি 75টা যাদের দিয়েছিল তাদের অ্যাটলিস্ট তো 6 বছর যাওয়া উচিত। তো একাই তো জেল খেটে চলে এসছে 2 বছর। আমি বলছি দেখুন, দুর্নীতির মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি, বা তিনি দোষী হয়েছেন কি হয়নি এটা পরে প্রমাণ হবে। কিন্তু কথা হচ্ছে পারসেপশন অফ তৃণমূল কংগ্রেস যেভাবে বলছে মানুষের কাছে, এই বীরশ্রেষ্ঠ বাঘ চলে এলো, এই একটা বিরাট ব্যাপার, হই 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 করে, মানে আসলে কনফিডেন্স দিচ্ছে। মানে তুমি আবার তোমার পুরনো ফর্মে ফিরে যাও, অভিমান করো না। যারা দেখা করতে গেছে সব দেখুন, দেখা করতে গেছে। দিদি ওখানে আজকে সাংবাদিক বৈঠক করেছেন, কথা বলবেন। আর অনুব্রতবাবু বলছেন দিদিকে আমি খুব ভালোবাসি। তার মানে কি, মাথায় থাকলে দাদা দিদির হাত বেশি দিন খেতে হবে না, জেলের ভাত। এখন দিদি খুব বলছেন যে তুমি অভিমান করো না বাবা, তুমি আবার সেই গুড় বাতাসা, চরম চরম ঢাক, তুমি উন্নয়ন রাস্তা দাঁড় করিয়ে রাখো, বিরোধী শূন্য করো, দুর্মুষ করো, এলাকা ফাঁকা করো, তাহলে আবার তুমি তোমার পুরনো ফর্মে ফিরে যাও। আমরা যেখানে ছিলাম সেখানে আছি, তোমাদের সঙ্গে সাপোর্ট করব, তুমি বাবা ভালো থাকো। এই হচ্ছে রিনিউয়াল শুরু হচ্ছে, কনফিডেন্স বিল্ডিং মেজার। এটা হচ্ছে তৃণমূল। বাংলার মানুষ দেখেছেন, দেখুন চুরি হয়েছে, পকেটে করে তো গরু চুরি হয়নি, গরু চুরি তো পকেটে করে হয়নি, মানি ব্যাগে করে তো গরু চুরি হয়নি। আর কার অ্যাকাউন্টে কি ট্রান্সফার করেছে, কি করেছে, তো সিবিআইয়ের দায়িত্ব, ইডির দায়িত্ব প্রমাণ করার। একটা লোকও এই যে সিবিআই বিটিং অ্যারাউন্ড দ্য বুশ সারাদিন ঘুরছে, আর আমরা এবিপি আনন্দতে আর মিডিয়াতে সারাদিন আপনারা দেখাচ্ছেন হই হই করে, এই ঘুরছে এই ঘুরছে, এই সিবিআই ধরলো, এই সিবিআই ধরলো, তবে ফুট করে সিবিআইয়ের থেকে বেরিয়ে পড়লো, একটার পর একটা লোক ছাড়া পেয়ে যাচ্ছে। তাহলে কি 2 বছর ধরে কি তথ্য দিল, কি প্রমাণ দিল? দেখুন, আদালত তো প্রমাণের ওপর নির্ভর করে চলে। আদালতে প্রমাণ সাবমিশন না করতে পারলেই ব্যাস পাখি উড়ে যাবে। তো পাখি এখন বীরভূমে চলে এসছেন, বীরশ্রেষ্ঠ বাংলার বাঘ, তাকে সাপোর্ট দাও। এখন আবার নতুন করে গুড় বাতাসা, চরম চরম ঢাক শুরু হবে। আর শুরু হওয়ার পরে আবার যে তৃণমূল যেখানে ছিল সেখানে। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, তাই কি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনুব্রত মণ্ডলকে মানুষের মন থেকে দূর করা যাবে না, যে কারণে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি পদে রেখে দিয়েছিলেন? তাকে বলেছিলেন যে জেল থেকে বেরোলে বীরের সম্মান দেওয়া হবে।
দেখুন, তৃণমূল কংগ্রেসকে আরএসএস এর মন থেকে মুছে ফেলা যাবে না। আমরা প্রায়শই এখন মজার স্বরে সোশ্যাল মিডিয়ায় মিম দেখছি যে চা কফি খেতে আড্ডা কাটাতে যদি আপনার কিছুক্ষণ সময় বোর লাগে, আপনি একান্তে চলে যেতে পারেন কলকাতা সিজিও কমপ্লেক্সে। আবার আপনার যদি ওয়েট লুজ করতে হয়, তাহলে আপনি দিল্লির তিহার জেলে ডিসিবিআই এর 1 বছর 2 বছরের একটা পিরিয়ড কাটিয়ে ফিরে আসতে পারেন, আপনার ওজন কমে যাবে। কিন্তু জোকসে পার্ট, আমি বলছি এই কেন্দ্রের গোয়েন্দা সংস্থাগুলো, আমরা তো বামপন্থীরা প্রথম থেকে এটা মনে প্রাণে বিশ্বাস করতাম, যারা বিজয় মালিয়াকে পালাতে সাহায্য করে, যারা সারদার তদন্ত শেষ করতে পারে না, যারা এ রাজ্যে তৃণমূলের সেফটি ভাল্ভ হিসেবে তৃণমূল বিজেপি বাইনারি রাজনীতিকে বাঁচিয়ে রাখতে চায়, তারা আর যাই হোক গরু কয়লা পাচারের দুর্নীতি তদন্ত শেষ অবধি করবে না। এটা দুর্ভাগ্য বাংলার রাজনীতির জন্য যে কাল্লার মেয়ে সায়নী যখন একের পর এক চ্যানেল জয় করে ফেরে, তখন এত মানুষের ঢল নামে না। অথচ একজন গরু পাচারকারী, কয়লা পাচারে অভিযুক্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা যখন বাড়ি ফেরে, তখন তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে জমায়েত করে তাকে অভিবাদন জানায়। এখন আমার তৃণমূলের কাছে প্রশ্ন খুব পরিষ্কার যে কাজল বাবু বলে একজন তৃণমূলের বীরভূমের নেতা আছেন, তিনি অনুব্রত বাবুর বিরুদ্ধে গত 2 বছরে যা যা বলেছেন, সেইটা কি তৃণমূল কংগ্রেস নতুন করে ক্লারিফাই করবে? বাঘ সিংহ বিড়াল হিসেবে কাকে চিহ্নিত করবে আমি জানি না, কিন্তু এই প্রাক পুজোর মুহূর্তে দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর চাকরি প্রার্থীদের। গতকাল পরশু ধরে যেভাবে এই রাজ্যে চাকরি প্রার্থী গরু পাচার মামলায় একাধিক অভিযোগ ছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আমি শীর্ষেন্দুদার কাছে আসব। শীর্ষেন্দুদা, মানে দলে নিজের অবস্থানের জন্য জেলায় রাজার মতো ছিলেন অনুব্রত মণ্ডল। তিনি সাক্ষীদের ভয় দেখিয়েছেন, সিবিআইয়ের নাগালের বাইরে থাকতে মিথ্যে মামলায় নিজেকে পুলিশের হাতে গ্রেফতার করিয়েছেন। তার নির্দেশে পুলিশ আধিকারিকদের বদলি বা নিয়োগ হতো, পুলিশ তার পকেটে থাকতো। অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়ার জন্য বর্ধমান জেলা আদালতের বিশেষ বিচারককে হুমকি চিঠি পর্যন্ত দেওয়া হয়েছিল। একের পর এক অভিযোগ তুলেছে সিবিআই, ইডি। আর সেখানে যখন ইডি মানে মামলা করলো এবং তারপর যখন দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে মুক্তি পেল অনুব্রত মণ্ডল, সেখানে বলা হলো দ্য ডিটেলস অফ দ্য অ্যালিগেশন আর ইন উইক। পূর্ণিমা এক সময় অনুব্রতর অমাবস্যা হয়েছিল, রাখি পূর্ণিমাতে আপনার গ্রেপ্তার, আর দোল পূর্ণিমাতে তিহার জেল। এখন হয়তো ফিরে তার পূর্ণিমা হয়েছে মেয়েকে নিয়ে, কিন্তু নির্যাতিতার বাবা মা সেই পূর্ণিমা ফিরে পায়নি, এখন আর্জি করে। আরেকটা কথা, শুধু অনুব্রতর এইগুলো বলছেন কেন? 2013 সাগর ঘোষ হত্যা, একদম 21শে জুলাই সেই মামলা আমরা করেছিলাম। নামে দাঁড়িয়ে হৃদয় ঘোষ ছেলে মাঝে দাঁড়িয়ে কপালে ঠেকিয়ে গুলি করেছিল এই অশোক চৌধুরী, রায়চৌধুরী সহসভাপতি, সে ছিলেন। প্রত্যেকে ছিলেন। পুলিশকে বম মারুন এই অনুব্রত মণ্ডল বলেছিল, এই কেষ্টমণ্ডল বলেছিল। তখন কিন্তু রাজ্য সরকার কোনো রকম জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেননি, অ্যারেস্ট পর্যন্ত করেননি। আজকে সিবিআইয়ের আজকে যে পিএমএলএ, প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্টে সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছর। তিনি 2 বছর জেল খেটেছেন, এরপরে ট্রায়াল বাকি আছে, মনে রাখতে হবে। 2 বছর জেল খাটা কিন্তু বড় কথা নয়। আজকে অনেক কথা, অনেক তথ্য হয়তো দেখাতে পারেননি। দিল্লি হাইকোর্টে যাওয়া উচিত ছিল, সুপ্রিম কোর্টে যাওয়া উচিত সিবিআইয়ের, সেগুলো হয়তো যাবেন, কিন্তু সেগুলো দেখতে হবে যে চার্জশিট জমা পড়েছে, এবং ট্রায়ালে দেখতে হবে। ট্রায়ালে কিন্তু আবার জেলে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখতে দেখতে এখানেই তো সিবিআইডির তদন্তের গতি প্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন উঠে যায়। হ্যাঁ, উঠে যায়, অবশ্যই উঠে যায়। সেই হিসেবে প্রত্যেকে মানুষ চাইছে সিবিআইকে তৎপর হতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ বিচার করতে হবে। যেভাবে আরজি কর্তাকে আমরা চাইছি সেভাবে প্রত্যেকটা চাইতে হবে। মানে যে এনামুল হককে গরু পাচারের মাস্টারমাইন্ড বলেছিল সিবিআই, সেই এনামুল হকও কিন্তু জামিন পেয়ে গেছেন। জামিন পেয়েছেন, জামিন অবশ্যই পেয়েছেন, কিন্তু বিচার হয়নি, ট্রায়াল হয়নি। ভাবতে হবে যে বিচার, এই বেল পাওয়াটা বিচার নয়, বিচার এখনো বাকি আছে। শুধু যদি বেলটাই পেয়ে যেত, শুধু বিচারটা শেষ হয়ে যেত, ডিসপোজাল হয়ে যেত, সেটা কিন্তু হয়নি। সেইটা জায়গায় আইনজীবী হিসেবে কথাগুলো বলছে, বা তরুণজিৎ আছে আইনজীবী হিসেবে কথাগুলো বলছে। আমি বলছি, আমিও আইনজীবী। একটা লোক ধরে নিলাম সে জামিনটা হয়েছে, ট্রায়ালটা হয়নি, আমি কি করে এখন থেকে বলে দেবো যে তাকে নির্দোষ প্রমাণিত না, নির্দোষ প্রমাণিত হবে না? আরে শীর্ষেন্দু শোনো, আমি বলছি যে নির্দোষ প্রমাণিত হবে না, এটা কি আমি বলে দিতে পারবো? এখন হয়নি। আজকে যে কমেন্টটা করা হয়নি, যে কমেন্টটা করা হয়েছে, সেটা তো এখনো হয়নি। করা হয়েছে সেটা কি যথেষ্ট নয় যে ইন ফিউচারে ওকে নির্দোষ প্রমাণ হবে? উইক
না না, দেখা হবে। তাহলে পিএমএলএ একটা হচ্ছে 7 বছর, কিন্তু যেগুলো খুনের বলছে খুন করেছে, বোম মারানো হয়েছে, এগুলো তো পিএমএলএ নয়, সর্বোচ্চ 7 বছর। এইগুলো তো পিএমএলএর কেসের আওতায় পড়ে না। মানি লন্ডারিংটা তো আর ওই খুনের আওতায় পড়ে না। সেই মামলাগুলোতে সেই মামলাগুলো যাবজ্জীবন আছে। তাহলে সেই মামলাগুলো তো যদি এখন থেকে মনে করে, না না, দেখো একটা সবথেকে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যখন আসানসোল কোর্টে যখন উঠছিল তখন মনে হচ্ছিল যে এখানকার পুলিশ এটা ইন্টারফেয়ার করছিল। আজ দিল্লিতে যে মামলাটা হচ্ছে কারো কোনো কোশ্চেনই করতে পারবেন না যে এখানে পুলিশ কোনো ইনফ্লুয়েন্স খাটাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে বলছে যে খুব উইক, এই কথাটা সেখানে কোর্ট বলেছে। তাহলে কি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এখনো পেন্ডিং। মনিদা আইনজীবী, ওনার কাছ থেকে আইনের কথাটাই আমি এক্সপেক্ট করলাম, উনি বললেন না। আইনটা হচ্ছে পিএমএলএ অ্যাক্ট, এটা হচ্ছে কমন ল থেকে সিভিল ল প্রিন্সিপাল একটা শিফট ছিল। সেখানে ইউ আর গিল্টি অ্যান্ড ইউ হ্যাভ টু প্রুভ ইউর ইনোসেন্স। সুতরাং কেন গিল্টি বলা হয় তার জায়গাটা এখানে। আর সেখানে সমতা কথাগুলো বলছো বেল অ্যান্ড অল, দেখো 5,000 কোটি টাকার একটা স্ক্যাম ছিল, সেই স্ক্যামে কোয়াশিংয়ের জন্য যাওয়া হলো, কোয়াশিং দেয়নি, দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাওয়া হলো, কোয়াশিং দেয়নি, মা এবং ছেলে বেলে আছে। ন্যাশনাল হেরাল্ডের কথা বলছি, বেলটা কি ভুল ছিল? সেকেন্ড হচ্ছে কলতান দাশগুপ্ত, সুশান্ত ঘোষ, মীনাক্ষী, এরাও বেলে আছে, এখনো কিন্তু মানে অ্যাকুইটাল পেয়ে যায়নি। এরা কোন কথাগুলো বলছে? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কিন্তু পরের বিষয় আমাদের আসতেই হবে। যখন এখানেও একাধিক দুর্নীতির কথা উঠে এসেছে, তেমন আবাস যোজনায় আবার সেই কাটমানি, যে কাটমানি ফেরতের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন, একেবারে লাঠি নিয়ে তাড়া করলেন ইসলামপুরের তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ হলো, লাঠি উঁচিয়ে তেড়ে গেল পুলিশও। দেখুন। মণিশঙ্কর তো আবার সেই কাটমানি। মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কড়া নির্দেশ দিয়েছেন, তা সত্ত্বেও পঞ্চায়েত প্রধান তিনি উপভোক্তা পিছু 10,500 টাকা করে নিয়েছেন, যে অভিযোগ করছেন গ্রামবাসীরা। না, ব্যাপারটা হচ্ছে যে এখনকার যে আমরা দেখতাম যে বিরোধী যারা পলিটিক্স করে তাদের একটা ভূমিকা থাকে, মানে তারা একটা কনস্ট্রাকটিভ কিছু একটা করবে যে মানুষকে উদ্বুদ্ধ করাবে, দেখো এইগুলো ঠিকঠাক হচ্ছে না, তোমরা এইগুলো করো। তারা শুধুমাত্র ব্যস্ত থাকে যে পার্টিটা রুলিং আছে তাদের কোন দলটা কি আছে, কার সঙ্গে কথা বলে না, কিছু বলে না, এইটা নিয়ে তারা ব্যস্ত। আমি বলছি আপনি দেখেননি বোধহয় তৃণমূলের অঞ্চল সভাপতি করেছেন, অন্য কোনো বিরোধী দল আমি ওটা বলছি না। আমি যদি অভিযোগই না থাকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান 204 জনকে টাকা ফেরত দিলেন কেন? না, অভিযোগটা আমি বলছি যে কিছু কিছু লোক, তৃণমূল করুক বা কংগ্রেস করুক, প্রতিটা দলেরই তো আছে। তৃণমূল যে খারাপ লোক নেই, চোর নেই, সেটা তো বলছে আছে তো, সামলানো যাচ্ছে। এই জন্যই যে আমাদের যে আদার যে পলিটিক্যাল পার্টিগুলো আছে বিরোধীরা, তারা শুধুমাত্র তৃণমূলে, এই যে বলছি যে তৃণমূলে কে কার সঙ্গে কথা বলে না সেইটা হাইলাইট করতে ব্যস্ত। তারা কোনো আন্দোলনের মাধ্যমে প্রকাশ্যে আন্দোলন করতে পারে না, মানুষকে বোঝাতে পারে না যে এই লোকগুলোকে প্রত্যাখ্যান করা। যারা আন্দোলন করে তারা ভোট দিতে যায় না, ভোটে দাঁড়ায় না। সেই জন্য দেখবেন যাদেরকে পছন্দ না হয় সেই লোকগুলো ভোটে জিতে যায়, সেই লোকগুলো ভোটে জিতে যায়, শুধু টিভিতে বলে, আন্দোলনে ভোটে যায়। একদম ঠিক বলেছিস, তাই আমরা চুরি করি, কোনো অসুবিধা নেই। আসবো তার আগে একটু দেখিনি, শুধু ইসলামপুরের ছবি নয়, মাল পুরসভায় কি হয়েছে দেখুন। 120 কোটি টাকার দুর্নীতি, চেয়ারম্যানকে সরাতে বাধ্য হলো তৃণমূল। যেই হাইকোর্টে মামলা হলো তখনই মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড করলো তৃণমূল। আবাস যোজনা থেকে কি না অভিযোগ, সৌন্দর্যায়ন, পুরসভার বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ, জেলা পরিষদের জমি প্লট করে বিক্রির অভিযোগ,
পুরো প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 9ই আগস্ট বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি, তাই 10ই সেপ্টেম্বর হাইকোর্টে মামলা করা হয়েছে। অভিযোগকারীর আইনজীবী এমনটাই জানিয়েছেন, এবং যেই না মামলা হলো তখন মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড করলো তৃণমূল। না, আমি পরিষ্কার বলি যে তৃণমূলের সম্বন্ধে এইসব কথাবার্তা বলবেন না মণিশঙ্কর। আমি বলছি যে গ্রেফতার কেন নয়, শুধুমাত্র দল থেকে সাসপেন্ড। আরে তৃণমূল ফুলের মতো পবিত্র, এইসব তৃণমূলের লোক কেন করবে না বলতে পারেন? কেন করবে না? কি কারণে করতে পারবে না? যে ওই যে টিকিট নিতে হচ্ছে না, ওই চেয়ারম্যান আর ওই যেসব টিকিট নিতে হচ্ছে তার জন্য টাকা দিতে হয়েছে। এই টাকা দিয়ে টিকিট নিতে হয়, তার রিনিউয়াল করতে হয় প্রতিবার। পঞ্চায়েত থেকে পুরসভা থেকে এমএলএ, তাদের কোটা সিস্টেম আছে, তাই 25, 75, 25, 25, 75 এই ভাগের লড়াই। এই ভাগ নিতে গিয়ে 25 রাখতে হয়, 75 দিতে হয়। তা দিতে গিয়ে এখন তুলতে তখন গ্রামবাসীরা যখন ধরছে, আচ্ছা উনি বলছেন বিরোধীরা, এরা বিরোধী, এই গ্রামবাসীরা বিরোধী, পরিষ্কার বলতে হবে এরা গ্রামবাসীরা বিরোধী। বিরোধী দল যে তারা বিরোধীরা কেন তাদের ভূমিকা পালন করছেন না? আমি বলছি দল থেকে সাসপেন্ড করবে কি বিরোধীরা দল থেকে সাসপেন্ড করবে, বিরোধীরা তৃণমূলের লোককে শাস্তি দেবে। সাসপেন্ড কেন? বিরোধীরা বোঝাতে ব্যর্থ হচ্ছেন এই লোক, মানে বিরোধীরা আন্দোলন করুন, বিরোধীরা বলুন, আর ওনারা চুরি করুন। আপনি তো আইনজীবী কিছুক্ষণ আগে বলছিলেন বিরোধীরা তো মিছিল করতে গেলে আদালত থেকে অনুমতি আনতে হয়। কি করে বিরোধীরা মানুষকে বোঝাবে? বিরোধীরা কোন জায়গায় সন্দেশখালী যেতে গিয়ে কতবার বাধা পেয়েছেন বিরোধীরা। একটা ধর্ণা সমাবেশ করতে গেলে আদালত থেকে অনুমতি আনতে হয়। আমি সৈকতের কাছে আসবো, সময় খুব অল্প, আমি সৈকতের কাছে আসবো। এই যে সৌন্দর্যায়ন এই অভিযোগ উঠেছে না, ফিরহাদ হাকিম যখন ওই আরজিকর প্রসঙ্গে মানে ধর্ণা ছিল স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের, সেই ধর্ণা উঠতে না উঠতেই রাত থেকে শুরু হয়ে গিয়েছিল সেই রাস্তা লেপার কাজ, আলকাতরা রেপা দিয়ে ওই গ্রাফিতি মোছার কাজ। তখন ব্যাখ্যা দিয়েছিলেন ফিরহাদ হাকিম যে সৌন্দর্যায়নের জন্য নাকি এটা করা হয়েছে, সৌন্দর্যায়নের জন্য চুরি করা যায়, যেটা নিয়ে মামলা হয়েছে, যে অভিযোগ হয়েছে। কিন্তু এইটা সৌন্দর্যায়ন নয় না, সেখানে বাধা পড়ে, তাই তো সৈকত? এই রাজ্যে প্রথম ক্ষমতায় আসার পর তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির প্রথম অভিযোগ উঠেছিল ত্রিফলাবাতিতে, এবং সেটাও সৌন্দর্যায়নের কথাই বলা হয়েছিল, এবং পরবর্তীকালে সেই ত্রিফলা দুর্নীতি নিয়ে রাজনৈতিকভাবে আমরা বিরোধীরা রাজনৈতিক লড়াই লড়েছিলাম। দেখুন, নীল সাদা রং করা, ত্রিফলা বাতি করা, সৌন্দর্যায়ন করা, ঢালাই রাস্তা করা, যেখানেই দেখবেন টাকা ইনভেস্ট, আপনার আমার ট্যাক্সের টাকা, সেখানে তৃণমূল চুরি করবে। আমার বক্তব্যটা একটু অন্য জায়গায়। আপনি যে বারবার বলছেন কি ব্যবস্থা নেওয়া হবে, কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কারণ বিজয় মালিয়ারা টাকা চুরি করলে যেমন প্রধানমন্ত্রী নীরব থাকে, সিবিআইডি নীরব থাকে, তেমনি এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী গরু চোর, কয়লা চোরদের বেলা যেমন নীরব থাকেন, তার হাতে কোনো ক্ষমতা নেই যে কোনো একটা পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কারণ সর্বোচ্চ পদাধিকারী দলনেত্রী দুর্নীতিতে অভিযুক্ত। আমি বলছি অবাক হবেন না যদি দেখেন যে পার্থবাবু জেল থেকে বেরিয়ে এলো, নাকতলার ফিতে কাটলো, আর মাল পৌরসভার চেয়ারম্যানের পদ গেল বলে তৃণমূল ধোয়া তুলসী পাতা হলো। এই উত্তর বাংলাতে চন্দন কাঠ পাচার করার জন্য উত্তরবঙ্গে তৃণমূলের জানি না এই ছবি দেখবে কিনা বাংলা, কিন্তু সৈকতরা আশা করছে।